আসসালামু আলাইকুম। চেঞ্জ টিভির বিশেষ আলোচনা অনুষ্ঠানে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম। সুপ্রিয় দর্শক, আমার আজকের আলোচনার বিষয় ইরানের সাথে বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্ক। তো ইরান, আপনারা জানেন যে এশিয়ার দেশগুলির মধ্যে একটি প্রাচীন ঐতিহ্য বহনকারী দেশ হলো ইরান। সেই খ্রিস্টপূর্ব যুগ থেকে তাদের ইতিহাস ঐতিহ্য রয়েছে এবং ইরানের যে সাহিত্য, সেটা সারা পৃথিবীর বিশ্ব সাহিত্য, যেটাকে বলে বিশ্ব সাহিত্যকে প্রভাবিত করার একটি সাহিত্য। এবং সাম্প্রতিক সময়ে বিশ্বযুদ্ধের আকারে পৃথিবীর শ্রেষ্ঠ সব শক্তির সাথে মোকাবেলা করে ইরান যে দুর্দান্ত শক্তিমত্তার পরিচয় দিয়েছে, ত্যাগের পরিচয় দিয়েছে, সেটি আমাদেরকে সেই সোহরাব রুস্তমের যুগের কথা আমাদেরকে স্মরণ করিয়ে দেয়। ইরানের সাথে বাংলাদেশের প্রাচীন সম্পর্ক আলোচনা করতে গেলে আমাদেরকে প্রথমে যেতে হয় সেই ভারতের যে আর্য বলা হয় এরিয়ান। এই ইরান থেকে আগত হওয়ার কারণে এটাকে বলা হয় এরিয়ান। ফলে বোঝাই যাচ্ছে যে আর্যদের আগমন ঘটেছিল ইরান থেকে। এবং আর্যদের যে ধর্মীয় বৈশিষ্ট্য, ওই সময় ইসলাম পূর্ব যুগে আর্যদের মধ্যে যে ধর্মীয় বৈশিষ্ট্য ছিল, সেটা ছিল যে তারা অগ্নি উপাসক ছিল। তাদের ধর্মগ্রন্থের নাম ছিল জান্দাবেস্তা। এবং এই অগ্নি উপাসক দেখা যায় যে ভারতবর্ষে তাদের যে অনুসারীরা আসলো, আর্যরা আসলো, তারা কিন্তু অগ্নি উপাসক। এবং তারা এই আগুনের মধ্যে আত্মাহুতি দিয়ে যে মৃত্যুর পরে এক করা বা আগুনকে পূজা করা, বিভিন্নভাবে তারা আগুনকে সেই আর্যরা লালন পালন করেছে। এবং দেখা যায় যে সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, তার যে স্বামী ছিল ফিরোজ গান্ধী, নামটা শুনে অনেকে মনে করে যে এটা বোধহয় মুসলিম। নো, এটা পারসিক। এবং সে অগ্নি উপাসক। এই অগ্নি উপাসকের শ্রেণী এখনো ভারতবর্ষে আছে, এমনকি পশ্চিমবঙ্গেও আছে। ফলে দেখা যায় ভারতবর্ষের সাথে ইরানের একটা প্রাচীন কাল থেকে একটা সংযোগ। এবং আমি তো একটা বিষয় আমি পরে বলছি যে সাসানীয় সাম্রাজ্যের পতনের পর এই ইরানে ইসলামের আগমন ঘটে। বিশেষ করে সাদ বিন আবি ওয়াক্কাসের সময় কাদিসিয়ার যুদ্ধে 636 খ্রিস্টাব্দে ইরানে ইসলামের আগমন ঘটে। কিন্তু ইসলামের আগমন ঘটলেও ইসলামের প্রভাব ইরানের উপর যতটা পড়েছে, ইরানিদের নিজস্ব যে বৈশিষ্ট্যগুলো ছিল সেগুলিও কিন্তু পাশাপাশি বিচরণ করেছে। এটা ইসলামের একটা বিষয়। ইসলাম যেখানে যায় সেখানকার সাংস্কৃতিক আবহের সাথে নিজেদেরকে অ্যাডজাস্ট করে নেয়। এবং দেখা যায় যে সেই পরবর্তীতে ইরানের যে আপনার বর্ণমালা, পার্সি যে বর্ণমালা, সেটা আরবি বর্ণমালার থেকে নেয়া। এটি উর্দু বর্ণমালাও সেই আরবি বর্ণমালা থেকে নেয়া। তো এইভাবে দেখা যায় যে ইরানের সাথে আপনার আমাদের উপমহাদেশের সম্পর্ক প্রাচীন কাল থেকে। তো আমি ইরান শব্দটি, এটিকে এব্রিভিয়েট ফর্মে নিলে, এটাকে যদি IRAN এভাবে আমরা এটাকে ইলাবোরেশন করি, I মানে ইসলামিক, R মানে রিপাবলিক, N মানে নেশনস, অর্থাৎ ইসলামিক রিপাবলিক ইন এশিয়ান নেশনস। এটা যে একসময় হবে, যেটা 1979 সালে বিপ্লবের মাধ্যমে হয়েছে, সেটা ইরানের নামকরণটা হাজার হাজার বছর আগে যখন করা হয়, তখনই যেন এর ভিতরে সুপ্ত ছিল যেটি একসময় ইসলামী প্রজাতন্ত্র হবে, ইসলামিক রিপাবলিক ইন এশিয়ান নেশনস হিসেবে এর একটা পরিচিতি আসবে। আমি ইরান
কালচারাল সেন্টারে একদিন বক্তব্যে বিষয়টাকে এইভাবেই ইলাবোরেট করেছি। এটা আমার নিজের উদ্ভাবিত। যাই হোক, ইরানের সাথে আমাদের যে বাংলাদেশের সম্পর্ক, সেটা দেখা যায় যে নানা দিক থেকে, সামরিক, সাংস্কৃতিক, বিভিন্ন দিক থেকে আপনার আমাদের সম্পর্ক গড়ে উঠেছে। বিশেষ করে আমাদের এখানকার লিপিকলা, ক্যালিগ্রাফি, শিল্পকলা, স্থাপত্য ইত্যাদি নানা ধারায় ইরানের প্রভাব। এর কারণ হলো যে ভারতবর্ষে দীর্ঘ 700 বছর মুসলিমরা যে শাসন করেছে, সে সময় কিন্তু এখানকার রাষ্ট্রভাষা একেবারে সেই 1835 পর্যন্ত এটা কিন্তু ফার্সি ছিল। এই ফার্সি থাকার কারণে কিন্তু আমাদের ব্যক্তিগত জীবনে অনেক শব্দ আমরা বাংলা ভাষার মনে করি, কিন্তু আসলে ফার্সি শব্দ। এভাবে আমাদের একেবারে তৃণমূল পর্যায়ে ইরানের সাথে আমাদের ঐতিহাসিক সম্পর্ক বিরাজ করছে। এবং পরবর্তীতে দেখা যায় যে ইরানে যখন ইসলামী বিপ্লব হয়ে গেল 1979 সালে, সেই বিপ্লব পরবর্তী আপনার দেখা গেল যে ইরানকে শেষ করে দেওয়ার জন্য সাম্রাজ্যবাদী শক্তি তাদের থাবা বিস্তার করলো, ইরাকের মাধ্যমে এটাকে আক্রমণ করলো। সে সময় ইরান কিন্তু অনেক শাহাদাতের বিনিময়ে, অনেক ত্যাগের বিনিময়ে তাদেরকে তারা রক্ষা করেছে। এবং সে সময় আমাদের বাংলাদেশ থেকে একটি মিশন সেখানে কিন্তু গিয়েছিল। বাংলাদেশ থেকে সেই সময় আপনার জিয়াউর রহমান সাহেব এখান থেকে লোক পাঠালেন, হাফিজ হুজুর সেখানে গেলেন, তার সাথে আক্তার ফারুক সাহেব গেলেন। এবং তারা কিন্তু এই যুদ্ধবন্দী করার জন্য বাংলাদেশের পক্ষ থেকে তারা একটা কাজ কিন্তু তারা করেছে, চেষ্টা করেছে। এই যে এই চেষ্টা কিন্তু বাংলাদেশের সাথে ইরানের যে সম্পর্ক, সেই সম্পর্ককে আপনার রক্ষা করা, বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়া, এবং আমরা যখন বিপদে আপদে পড়ি তারা তাদের হাত বাড়িয়ে দেয়, এবং তাদের বিপদে আপদেও আমরা তাদের পাশে দাঁড়াই। এটা কিন্তু দীর্ঘদিন যাবৎ চলে আসছে। এবং মধ্যযুগে আপনারা জানেন যে সেই গিয়াসউদ্দিন আজম শাহ, যিনি আপনার 1410 সালে তার মৃত্যু হয়, এই সময় তার জীবদ্দশায় তিনি একটি কবিতা লিখে সেই কবিতার একটি লাইনকে আপনার মেলানোর জন্য এখান থেকে দূত পাঠিয়ে দেন সেই ইরানের কবি হাফিজের কাছে। তাহলে বোঝাই যায় যে সেই মধ্যযুগে সেই সময়েও আপনার বাংলাদেশ ইরানের সাথে সাংস্কৃতিক দুতিয়ালি তারা সে সময় করেছে। এবং হাফিজ আসতে পারেনি, কিন্তু একটি চিঠি দিয়ে আমাদেরকে কিন্তু তিনি সে সময় আপনার সান্ত্বনা দেওয়া হয়েছে। এই যে ইরানের সাথে বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্ক, সেটা হাজার হাজার বছরের সম্পর্ক আমি বলবো। এবং সেই সম্পর্ক এখনো আমরা কিন্তু পালন করছি। এবং ইরানের যে নৌরুজ, আমরা বাংলাদেশে যে পহেলা বৈশাখ পালন করি, সেটা কিন্তু ইরানি প্রভাব। এবং যিনি এই বাংলা সনকে প্রবর্তন করেছিলেন সম্রাট আকবরের দরবারে, আমির ফতেউল্লাহ সিরাজি, এই তার নামের শেষে যে সিরাজি টাইটেলটা, এটা কিন্তু ইরানের, সিরাজনগরের অধিবাসী ছিলেন তিনি। এবং এভাবে দেখা যায় যে আমাদের বাংলা সন প্রবর্তনের ক্ষেত্রেও ইরানের ভূমিকা ছিল। এভাবে যুগে যুগে কালে কালে, এবং আমাদের মাদ্রাসাগুলিতে বা আমাদের ইউনিভার্সিটিগুলিতে এখনও পার্সি ডিপার্টমেন্ট আছে, সেখানে এই পার্সি পড়া হয়। এবং অনেক কিতাব, অনেক লুগাত সেগুলি আছে ফার্সি ভাষায়, সেগুলি চর্চা হচ্ছে। তো সেই চর্চা আমাদের এখানে আগামী দিনেও অব্যাহত থাকবে। এবং ইরানের সাথে আমাদের বাংলাদেশের সেই যুগ যুগ কাল কাল ব্যাপী যে সম্পর্ক, সেই সুহরাব রুস্তমের কাহিনীতে তো আমাদের স্কুল কলেজগুলিতে পাঠ্য, সেখানে ছেলেরা সেগুলি পড়ে। এবং শাহনামার সেই বিখ্যাত শাহনামার অনুবাদ আমাদের বাংলাদেশে হয়েছে, কবি মনিরুদ্দিন ইউসুফ 7 খণ্ডে এটার অনুবাদ করেছেন, বাংলা একাডেমি প্রকাশ করেছে। এভাবে ইরানের সাথে, ইরানের ভাষার সাথে, ইরানের কবিদের সাথে আমাদের বাংলাদেশের কবিদের সেই অনুবাদের ক্ষেত্রে, পৃথিবীর সেই বিশ্ব সাহিত্যের সেই পাঠ গ্রহণের ক্ষেত্রে আমরা এবং ইরান এবং বাংলাদেশ যুগপথ তারা এগিয়ে চলছে, আগামীতেও এগিয়ে চলবে।
সভ্যতার বিকাশে, সংস্কৃতির উৎকর্ষতায় আমরা একসাথে কাজ করে যাব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। চেঞ্জ টিভি.প্রেস, এক ফোঁটা হলুদও নেই।